রাজার এভাবে মৃত্যুতে রাজ্যবাসী সবাই স্তব্ধ হয়ে গেছে। কেন? মহারাজকে তো আমি সুস্থ করার কথাই বলেছি। ঠিক আছে, কাল ঠিক সময় রাজদরবারে যাব আমি, আর মন্ত্রীকেও বন্দি করব। রাত্রে রাজমুকুট রাখা ঘরে হঠাৎ হাওয়া বয়ে যায়। মুকুট একটু নড়ে ওঠে। এক প্রহরী তা দেখে চমকে ওঠে। এটা একা একা কি করে নড়ছে? নিশ্চয়ই ভুল দেখছি। না না, মুকুটটা নড়ল। আমি চোখে ভুল দেখছি নিশ্চয়ই। মুকুট তো এখন নতুন মাথায়, তবে কি অভিশাপ শেষ হয়নি এখনো? পরদিন সকালবেলা রাজসভা জমেছে। সবাই অপেক্ষায় আছে নতুন রাজার জন্য। রাজা মশাই, আজ থেকে রাজ্য আপনার। মুকুট আপনাকে মান্যতা দিল। আমার পুত্র এখন রাজা, দায়িত্ব অনেক বড়, বুঝে চলো কিন্তু। মা, আমি দুর্গে যেতে চাই, সেই অভিশপ্ত জায়গায় একবার। না পুত্র, এখন নয়, আগে রাজ্যটা ঘুরে দেখো একবার। প্রজাদের মাঝে যান রাজা, আপনার শক্তি ওদের ভালোবাসায়। যুবরাজ বের হয় রাজপ্রাসাদ থেকে, ছোট দল সঙ্গে নিয়ে। চলো প্রথমে গ্রামের দিকে যাই, মানুষগুলোর সাথে দেখা করব। দেখো দেখো, রাজা আমাদের গায়ে এসেছে। আমরা ভাবিনি রাজা নিজে আসবেন। দেখে আপনাকে খুব ভালো লাগছে রাজা মশাই। তোমাদের কাছে এসেই আমি শান্তি পাই। সেই গ্রামে বাস করে তারা, আর তারার দাদু বলে তারার মধ্যে হয়তো কিছু আছে। তারা এসে তার দাদুকে বলে, দাদু, আকাশটা আজ অদ্ভুত গাঢ় নীল রঙের কেন? ওই রং মানে কিছু একটা বদল আসছে রাজপ্রাসাদে। তুমি রাজপ্রাসাদের কথা সব সময় কেন বলো? কারণ ওই মুকুট থেকেই শুরু আমাদের দুর্ভাগ্যের কাহিনী। সেই সময় ছায়া প্রবেশ করে। তারা, পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, চল পানি আনতে যাই। হ্যাঁ চল, তবে তোকে একটা গোপন কথা বলবো। কি কথা? আবার রাতে স্বপ্ন দেখেছিস? আমি প্রতি রাতেই দেখি মুকুটটা কাঁপছে, আগুনে ঘেরা। সেরকম স্বপ্ন শুধু অভিশপ্তদেরই হয়, সাবধানে থেকো। এরপর তারা আর ছায়া পানি আনতে যায় পুকুর পাড়ে। ওই যে নতুন কেউ আসছে, ওদের চেহারা তো রাজপুত্রের মতো। চুপ কর, আমাদের নতুন রাজা, দূরে থাকি চল। ভয় পেও না, আমি এই রাজ্যের নতুন রাজা। গ্রামটা ঘুরে দেখতে দেখতে পথ হারিয়েছি। আপনি আমাদের নতুন রাজা? আপনার চোখে অনেক সাহস, তাহলে পথ হারালেন কিভাবে? ঘুরতে এসেছিলাম গ্রামের সৌন্দর্য দেখতে, তখনই হারিয়েছি। তারা, বেশি কথা বলিস না, চুপ কর। তুমি কে? আমি তারা। দাদু বলে রাজপ্রাসাদে কিছু বদল আসছে। বদল? কিরকম বদল? জানি না, তবে আমি স্বপ্নে দেখি আগুনে মোড়ানো মুকুট। তুমি কি জানো সেই মুকুটের ইতিহাস? দাদু জানে, বলে ওটাই নাকি আমাদের দুর্ভাগ্যের শুরু। তারা চল, এবার পানি নিয়ে ফিরে যাই, অনেক দেরি হচ্ছে তো। সন্ধে হয়ে গেছে, আমি এখন ফিরি। আপনি আবার আসবেন তো? হ্যাঁ, আসতেই হবে আমাকে, অনেক অজানা প্রশ্ন জমে আছে। আমি এখানেই থাকি, বাঁশঝাড়ের ঘরটা ওই যে পাহাড়ের নিচে। ঠিক আছে, মনে রাখবো। দেখা হবে তারা।
একজন প্রহরী বাইরে দরজায় পাহারায় দাঁড়িয়ে। সে হঠাৎ দেখে ওটা কি একটু নড়ল? মুকুটটা যেন নিজে নিজেই হেলে পড়ে। না না, এটা স্বাভাবিক না। প্রহরী দারুণ ভয় পেয়ে দৌড়ে দাসীর কাছে যায়। দাসীমা, দাসীমা, সমস্যা হয়েছে একটা। কি হলো প্রহরী? মুকুটটা একা একাই যে নড়তাছে। কি বলো, তুমি ঠিক দেখেছো তো? আমি অন্ধ নই দাসীমা, ওটা যে নড়তাছে। তাহলে মুকুটের অভিশাপ এখনো যায়নি। দাসী দৌড়ে রাজমহলের ভেতর রাজকুমারের ঘরে যায়। রাজামশাই, জরুরি কথা। কি হয়েছে দাসী? তুমি এত অস্থির কেন? রাজমুকুট নড়ছে নিজে থেকে। কি বলো দাসী? আবার অভিশাপ? কি বলছো দাসী? আমি নিজের চোখে দেখেছি যুবরাজ, প্রহরীও দেখেছে। খোলসা করে বলো তো কি হয়েছে? আমি ঘরে একখানা নথি পেয়েছি, পুরনো কাগজ। তাতে লেখা ছিল মুকুটে রক্তের ছায়া রয়ে গেছে। তাহলে মুকুট এখনো অভিশপ্ত? হ্যাঁ রানীমা, ঠিক তাই। অভিশাপ কেটে যায়নি। কি বলছো কি? কোনো উপায় নেই অভিশাপ ভাঙার? কাগজে লেখা ছিল অভিশপ্ত আগুনে শুদ্ধ আত্মার রক্ত দিতে হবে। আমি যাব সেইখানে। আপনি একা পারবেন না যুবরাজ, এখানে 3 জনকে লাগবে। 3 জন? কারা তারা দাসী? একজন হবে রাজবংশীয়, দ্বিতীয় জন শুদ্ধ আত্মা, আর তৃতীয় জন বেদে জাতের। বেদে জাতের কেন? ওদের পূর্বপুরুষ মুকুট তৈরির আগুন জ্বালিয়েছিল। তুমি কিভাবে এসব জানলে? নথির পাশে ছিল এক পুরনো মালা, আগুনের গন্ধ লেগেছিল তাতে। আমি তো রাজবংশীয়, আমার রক্ত লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আত্মা শুদ্ধ করতে হবে সেই আগুনের স্নান করে। আর বাকি 2 জন কে হবে? তারা নামে একজন মেয়ে, সে থাকে গ্রামে। তারা? তারা কে? তুমি চেনো? আমার তো ওর সাথে গোধূলি বাড়ির মাঠে দেখা হয়েছিল। তার মধ্যে আছে নিঃস্বার্থ হৃদয়, সে এক শুদ্ধ আত্মা। আর তৃতীয় জন বেদে জাতের? সে একজন যুবক হবে, নাম তার ঘনশ্যাম। সে ভবঘুরে দলেই থাকে। তাহলে তো আমাকে একবার গ্রামে যেতে হবে। না যুবরাজ, তোমাকে যেতে হবে না। প্রহরী পাঠিয়ে ওদের আমি খুঁজে আনাবো। মহারাজ, আপনি আজকের রাতে একটু বিশ্রাম নিন, কাল অনেক বড় কাজ। ঠিক আছে, সবকিছু প্রস্তুত রেখো। তবে সাবধান মহারাজ, যেই আগুনে যাবে তার কিন্তু ফিরে আসা সহজ নয়। না, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। আমি রাজার দায়িত্ব নিতে শিখেছি, সময় এসেছে তার। আগে খুঁজে বের করতে হবে ঘনশ্যামকে, সে বেদেদের শিবিরে থাকে। পুত্র, তুমি একা যাবে না, সৈনিক সাথে নেবে। না, এই যাত্রা হবে নিঃশব্দ। অভিশপ্ত আগুন কোনো শব্দ সয় না। না মহারাজ, রানীমা ঠিক বলেছে। কিছু প্রহরী যাবে আপনার সাথে, আর আমি যাব। ঠিক আছে, তাহলে তাই হোক, কালই রওনা হব। তাহলে প্রস্তুত হন মহারাজ, কারণ এই পথ রক্তের পথ। যদি তাতে মুকুটের অভিশাপ ঘুচে যায়, আমি প্রস্তুত। রাত গভীর, সবাই ঘুমোচ্ছে। তখনও রানীমা আর দাসী জেগে। কি ভাবছেন রানীমা? এই রাজ্যের কথাই ভাবছি। ভাববেন না রানীমা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। দাসী, তুমি তখন বললে বেদের কথা। হ্যাঁ রানীমা, কেন, কিছু হয়েছে? বেদেরা রাজ্যের বাইরে থাকে, তাদের বিশ্বাস করা যায়। বেদেরা জানে গহীন বনের পথ, সুরভির আগুনও। তোমাকে আমি বিশ্বাস করি দাসী, তবে এক কাজ করো। কি কাজ রানীমা, বলুন। প্রহরীকে পাঠাও, ঘনশ্যামকে ডেকে আনাও। ঠিক আছে রানীমা, এক্ষুনি পাঠাচ্ছি। নদীর তীরে বেদেদের শিবিরে রাজপ্রহরী এসে দাঁড়ায়। আপনি কাকে খুঁজছেন এখানে রাজপুরুষ?
ঘনশ্যাম নামে এক বেদে ছেলেকে। ঘনশ্যাম এগিয়ে আসে, প্রহরীর চোখের দিকে তাকায় সে। রাজপ্রাসাদ থেকে এসেছি, গুরুতর খবর আছে। বলুন, মুকুট কি আবার নড়ছে? হ্যাঁ, রানীমা ডেকেছেন, আপনাকে এখনই যেতে হবে। ঘনশ্যামের পাশে এসে দাঁড়ায় এক বেদেনী। ঘনশ্যাম, তুই এই ডাকের মানে জানিস? রাজা ডেকেছেন, নিশ্চয়ই বিপদের সময় এসেছে। তুই কি ভাবছিস বলতো, রাজাকে সাহায্য করবি? মুকুট শুধু রাজার নয়, আমাদেরও ভাগ্যের প্রতীক। এই ভুল করিস না ঘনশ্যাম, তুই যাওয়া মানে সর্বনাশ। ভাগ্যের ডাক এলে মুখ ফিরিয়ে রাখা পাপ। ঘনশ্যাম নদীর দিকে হাঁটতে শুরু করে। ঘনশ্যাম থাম, শুনছিস? তুই জানিস আমি থামতে পারবো না। ওরা তোকে শুধু ব্যবহার করবে, তুই জানিস না? জানি, তবু আমার পথ ওদিকেই। তুই আমায় পেলে চলে যাবি? আমি তোকে ফেলে যাচ্ছি না, সময় ডেকে নিচ্ছে। রাজমুকুট অভিশপ্ত ঘনশ্যাম। তাই তো যাচ্ছি, ওই অভিশাপ ভাঙতেই। তুই মরবি, তুই ফিরবি না আর। ফিরবো, অভিশাপ ভাঙিয়ে তোর কাছেই ফিরবো। প্রহরী ঘনশ্যামকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। রানীমা, ওরা তো এখনো এলো না। আমিও তো অপেক্ষায় আছি, আমার মনটা অশান্ত হয়ে আছে। রানীমা, ওরা এসেছে মনে হয়। দ্রুত ওকে ভেতরে আনো। ঘনশ্যাম প্রাসাদের ভিতরে পৌঁছায়। প্রহরী অভ্যর্থনা করে। চলো, রানীমা অপেক্ষা করছেন, সময় নেই হাতে বেশি। ঘনশ্যাম রানীমার কাছে আসে। তুমি তো সব কিছুই শুনেছ, আজকে রাতটুকু বিশ্রাম করো, কাল তোমরা রওনা দেবে। আমি প্রস্তুত। গভীর রাত, তারা স্বপ্ন দেখে। তুমি কে? আগুনের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আমি অভিশপ্ত, আমার মুক্তি তোর হাতেই লুকিয়ে। আমি তো কেবল গ্রামের মেয়ে, আমাকে কেন বলছো? তুই সত্য হৃদয়, তোর রক্তেই জাগবে সত্য রাজত্ব। দাদু, আমি ভয়ঙ্কর কিছু দেখেছি আবার। সবাই প্রস্তুত, আজ আমাদের রক্তেই মুকুট জেগে উঠবে। মহারাজ, আগুন বন পার হতে হবে, ওখানে ভয়ালো ছায়া ঘোরে। আমরা যদি একসাথে থাকি, ছায়া কিছুই করতে পারবে না। গাছে গাছে ঝুলছে কাঠবিড়ালির খুলি, ভয় হচ্ছে মহারাজ। ওই বন আমাদের চেনা, তবে এতদিন এমন ছিল না। আমাদের গন্তব্য কত দূর? পায়ের নিচে আগুনের কাঁপুনি হচ্ছে। আর এক পাহাড় ডিঙোলেই পৌঁছবো সুরভির গুহার মুখে। এদিকে তারাদের গ্রাম। সকালবেলা গ্রামের মাঠে তারা তার দাদুকে বলে, দাদু, কাল রাতে আবার সেই আগুনের স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন শুধু ভবিষ্যতের নয়, অতীতেরও দরজা খোলে। আমি তো রাজমহলে কখনো যাইনি, তবু মুকুট চিনি। তুই একদিন যাবি, হয়তো রাজাকে রক্ষা করতে। এমন সময় ঝর্ণা বুড়ি সেখানে আসে। দাদা, তোকে রাজপুরীর এক প্রহরী খুঁজতে এসেছে। আমায় কেন? আমি তো সাধারণ এক গ্রামের মেয়ে। তুই সাধারণ মেয়ে নস, তুই রক্ত বয়ে আনিস। দাদুর আশিস পেয়ে তারা প্রহরীর সাথে যায় সুরভি গুহার মুখে। সেখানে আগুন নাচছে। এই সেই আগুন যা শুধু সত্য হৃদয়ে প্রতিক্রিয়া করে। তিনজন চাই আগুন পার হবার জন্য, রাজা, বেদে আর একজন বিশুদ্ধ আত্মা, কিন্তু সে এখনো আসেনি। তবে কি আমরা ব্যর্থ হব? আমি তো প্রস্তুত ছিলাম। না রাজামশাই, শুনুন, ঘোড়ার পায়ের শব্দ দূর থেকে ভেসে আসছে। আমি এসেছি, আগুন আগুন আমায় ডাকছে, আমি ভয় পাই না।
এই তো সেই মেয়ে, চোখে আগুন, হৃদয়ে ধ্রুব সত্য। তারা, তুমি এই আগুনের সামনে এসে দাঁড়াও, আমি তোমার পিছনেই থাকবো। তুমি কি জানো কি বিপদে যাচ্ছ তুমি তারা? না, জানি না, কিন্তু আমি সব দেখেছি, অনুভব করেছি। আগুন তাদের পথ আলাদা করে দেয়। আমি একা পড়ে গেলাম, চারপাশে শুধু আগুন আর ছায়া। তারা, সাহস রাখো, তুমি আমাদের শেষ আশার আলো। এই সময় মুকুটের ভিতর থেকে আওয়াজ আসে। তুই যদি পারিস নিজেকে উৎসর্গ করতে, তাহলেই আমি মুক্ত হব। আমার রক্ত যদি দরকার হয় তবে নাও, কিন্তু রক্ষা করো সবাইকে। তারার হাত কেটে এক ফোঁটা রক্ত পড়ে আগুনে, আর সাথে সাথেই এক বিস্ফোরণ হয়। আগুন সাদা হয়ে যায়, মুকুট উড়ে আসে তারার সামনে। এত ভারী কেন? এই তো মুকুট। তারা, তুমি বাঁচালে, আর মুকুট এখন থেমে গেছে। রাজ্য জুড়ে আলো, অভিশপ্ত মুকুট এখন শান্ত। যুবরাজ ফিরেছে, আমার ছেলে, আমি তোমাকে হারাতে চাইনি। তারা, আজ থেকে তুমি শুধু গ্রামেরই মেয়ে নও। তুমি ছিলে আমার যাত্রার আলো, আমরা আবার দেখা করব। আমি আবার ফিরে যাব গোধূলি বাড়ি, তবে মনে রেখো আমায়। তোকে দেখে বুঝলাম সত্যিকারের রাজাকে। আমি যা শুধু সত্য তাই করেছিলাম। মহারাজ, মুকুট এখন শান্ত, আর আলো নেমে এসেছে রাজ্যে। আমি জানি না তুমি কে তারা, কিন্তু তুমি আমাদের রক্ষা করেছো। তুমি রাজপ্রাসাদের অতিথি না, তার থেকেও অনেক বেশি। আমি কিছুই না, আমি তো শুধু এক গ্রামের মেয়ে। যুবরাজ তারার দিকে তাকিয়ে আছে। মহাশক্তি সবসময় রক্তে আসে না, আসে হৃদয়ে। আজ মুকুট বিশুদ্ধ, কিন্তু আগুন কিছু রেখে গেছে। কি বলছো দাসী? সব তো শেষ হয়েছে। না, আগুনের নিচে কিছু ঘুমিয়ে আছে, একটা ছায়া নড়েছিল। যখন সত্য প্রকাশ পায়, মিথ্যা গভীর ঘুমে যায়। আমরা কি ভুল পথে এসেছি তবে? আগুনের মধ্যে একটা নারী কণ্ঠ ডাকছিল আমায়। কি নারী কণ্ঠ? আগুন তো শুধু সাদা আলো হয়ে গিয়েছিল। সে বলেছিল আমি ফিরবো, রাজাকে আমি নেব আমার সাথে। এটা তুমি কি বলছো? আগুন কথা বলে নাকি? আগুন না, এটা ছিল প্রাচীন মুকুটের অভিশপ্ত আত্মা। তাহলে অভিশাপ তো পুরো ভাঙেনি, সে তো ঘুমিয়ে আছে। তারার গ্রাম, গভীর রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আলো করে। তুই শান্তিতে আছিস তো তারা? না দাদু, আমার বুকের ভেতর আগুনটা এখনো জ্বলে। তোর ভেতরে কিছু এসেছে। রাজপ্রাসাদ থেকে যখন ফিরেছিস, তারপর থেকেই দেখছি তুই কেমন বদলে গেছিস। আমি এখন মাঝে মাঝে অন্য কারোর কথা শুনতে পাই মনে মনে। দূর আকাশে হঠাৎ এক ছায়া উড়ে যায়, সে মুকুটের ছায়া। আমি কাউকে চিনতে পারছি, সে অন্ধকারে হাসছে। আকাশে জলজলে মুকুট ভেসে ওঠে, কিন্তু এবার লাল আগুনে। একটি ছায়া মূর্তি বলে, আমি ফিরছি, এবার রাজ্য নয়, রাজাকে নেব আমি। তারা চুপ, তার চোখ ধীরে ধীরে লালচে হয়ে ওঠে। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।